ওয়েলকাম জানাই সবাইকে আমাদের এই ওমেন গিফটপ্রেনিউয়ার ওয়ার্কশপে। আমাদের এটা প্রথম ওয়ার্কশপ যেখানে আমরা গিফট মেকিং এর ব্যাপারে সকলকে জানাবো এবং আমাদের কিছু ছোট মানে ব্যাকগ্রাউন্ড এবং কি জন্য আমরা এটা করছি সেই বিষয়ে সংক্ষেপে একটু জানাবো, যাতে সকলের বুঝতে সুবিধা হয় যে আমরা কেন এটা করছি। ফার্স্ট অফ অল, তো প্রথমেই যেটা বলবো যে আমরা যেটা মানে যেই চিন্তা ভাবনা থেকে এটা শুরু করা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা মেনলি এই জিনিসটা আমরা চালু করেছি। তো ওমেন এম্পাওয়ারমেন্ট কেন? কারণ আমরা মনে করি ওমেন হ্যাজ ইমেন্স ক্রিয়েটিভিটি ইনসাইড দেম, বিকজ ওমেন্স আর ড্রিভেন বাই হার্ট এবং ক্রিয়েটিভিটির সোর্স হচ্ছে হার্ট। তো হার্ট থেকে ক্রিয়েটিভিটি আসে এবং ওমেন বাই ডিফল্ট ক্রিয়েটিভ হয়। তো আমরা সেই জন্য ফার্স্ট অফ অল ওমেনদের নিয়ে কাজ করতে চাই এবং ওমেন এম্পাওয়ারমেন্ট আমাদের সমাজে খুবই জরুরি আজকের ডেটে। বিকজ ওমেন যদি এম্পাওয়ার্ড হয়, সে যদি স্বাবলম্বী হয়, তাহলে আমাদের সমাজে বিশাল বড় বদল আসতে পারে বলে আমরা বিশ্বাস করি। তো সেই জন্য আমাদের ফার্স্ট অফ অল ওমেনদের নিয়ে ওয়ার্কশপ শুরু করা। প্লাস এই যে আমরা এবার গিফট কেন চয়েস করলাম, কারণ গিফট আইটেমে আমরা দেখেছি, আমরা যখনই মানে যে কোনো অনুষ্ঠানে বার্থডে হোক বিয়ে বাড়ি হোক, যখনই আমরা গিফট খুঁজতে যাই কোনো কাউকে দেওয়ার জন্য, এটা মানে সকলকে মানে সকলের সঙ্গে হয়তো ব্যাপারটা রিলেট করবে যে আমরা খুঁজে পাই না যে কি গিফট দেবো। এটা হয়তো সকলের সঙ্গেই হয়, আমাদের সঙ্গেও হয়ে থাকে। তো আমরা কি গিফট দেবো খুঁজে পাই না, যে তো হয়তো কাউকে একটা কিছু মানে কমন জিনিস দিয়ে দিতে হলো। কেউ বিছানার চাদর দিচ্ছে, কেউ ডিফারেন্ট ইউটেন্সিলস দিচ্ছে, না এগুলো বহু বছর ধরে চলে আসছে। বাট গিফট ইন্ডাস্ট্রিতে কিছু কিছু মানে কোম্পানি আছে যারা বিভিন্ন রকমের গিফট বানায়, সেটাও আমরা দেখেছি। যেমন ফান্ডস অ্যান্ড পেটালস, আর্চিস গ্যালারি, এই ধরনের যারা যারা আছে। তো সেইগুলো সবার সাধ্যের মধ্যে আসে না, আর সেই জিনিসগুলো এমন টাইপের যেগুলো হয়তো সবার পছন্দ না হবে না। তো আমরা এমন একটা ভাবে কাজ করতে চাই যাতে করে আমরা চাইলে আমরা গিফট বানিয়েও লোককে দিতে পারি। আমাদের পছন্দের গিফট বানিয়ে এমন এমন গিফট আমরা বানানো শেখাবো এই ওয়ার্কশপে। আমরা মানে থ্রু আউট আর কি, আজ থেকে শুরু করে, আজ হচ্ছে প্রথম ওয়ার্কশপ। তো আজ আমরা খুব সহজ একটা কিছু শেখাবো, ধীরে 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 আমরা লেভেল আপ করবো। তো এবারে এই যে গিফট তৈরি করা, এবারে ওমেন এম্পাওয়ারমেন্ট কিভাবে হবে, সেটা আমাদের যেটা ফিউচার ভিশন, সেটা হচ্ছে যে আমরা যারা যারা তোমরা জয়েন করছো বা দেখছো এই ভিডিওটা ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে, তারা অ্যাটলিস্ট একটা বেসিক মানে তারা তোমরা একটা লেভেলের এডুকেশন পেয়েছো, তোমরা ওই জন্য তোমরা জয়েন করেছো, তোমরা জুমে ক্লাস করছো বা ইউটিউবে দেখছো। তোমরা ইউ আর অ্যাওয়ার মানে অ্যাওয়ারনেস আছে তোমাদের মধ্যে। বাট যারা আনঅ্যাওয়ার মানে সমাজের যারা পিছিয়ে পড়া মহিলারা, যারা হয়তো বিভিন্ন জায়গায় কাজ করছে, মানে শারীরিক পরিশ্রম দিয়ে মানসিক পরিশ্রম দিয়ে তারা কাজ করে পয়সা উপার্জন করার জন্য তারা কাজ করছে, তারা খুব গরিব। তো আমরা এই এই চ্যানেলের মাধ্যমে বা এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই যে তোমরাও তোমাদের আশেপাশে যারা আছে, ফিউচারে তোমরা এম্পাওয়ার্ড হয়ে তোমরাও যেন তাদেরকে এম্পাওয়ার করো। এবং আমরা ফিউচারে এটা এনভিশন করি যে আমাদের সঙ্গে জড়িত মানে আমাদের এই ওম্যান গিফটপ্রেনিউয়ার যে আমরা গ্রুপটা তৈরি করেছি, এই গ্রুপটা আমরা ফিউচারে ভিশন করছি এই গ্রুপটা আমরা অনেক বড় হবে, আমরা একটা বিরাট বড় কমিউনিটি হব, যারা কিনা প্রত্যেকে এক একটা ধরনের গিফট তৈরি করাতে এক্সপার্ট হবে। এবং তারা তার সোসাইটিতে তার আশেপাশে যারা আরো মানে আনএমপ্লয়েড বা এই ধরনের যারা দৈহিক শ্রম দিয়ে কাজ করছে রেগুলার কিছু পয়সা উপার্জনের জন্য, সমাজের পিছিয়ে পড়া মানুষরা যারা মহিলারা, তো তাদেরকে তোমরাও এম্পাওয়ার করো তোমাদের লোকাল লোকাল এরিয়াতে। এইভাবে ধীরে 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 পশ্চিমবঙ্গে আমরা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় প্রথমে এম্পাওয়ার করব। ওই জন্য আমরা প্রথম ওয়ার্কশপ আমরা বাংলায় করছি। আমাদের প্রথম টার্গেট হচ্ছে বাঙালি বাঙালি সমাজকে আগে জাগিয়ে তোলা, তাদেরকে এম্পাওয়ার করা, এবং ধীরে 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 আমরা এটাকে আরো বড় আকারে নিয়ে যাব। সেটা ভগবান জানেন যে আমরা কতখানি নিয়ে যেতে পারবো, এবং এগুলো আমাদের সকলের প্রচেষ্টার দ্বারাই সম্ভব হবে বলে আমি মনে করি। তো এইবারে আমরা চলে আসি আমাদের যে
গিফটপ্রিনিউয়ার কেন? গিফটপ্রিনিউয়ার তোমরা বুঝতে পারছো, মানে এটা একটা এন্টারপ্রিনিউয়ারশিপ টাইপের আমরা করতে চাইছি। গিফট প্লাস এন্টারপ্রিনিউয়ার মিলিয়ে হচ্ছে গিফটপ্রিনিউয়ার। ওকে, সো আমরা এবার এরপরে কি করব, ধীরে ধীরে আমাদের ফিউচার স্টেজ হচ্ছে এই, যারা যারা আমাদের কমিউনিটিতে লং টার্মে থাকবে যুক্ত, তাদেরকে নিয়ে আমরা তাদের আর্ট ক্রাফট বিভিন্ন শেখানো থেকে শুরু করে অনলাইন আমরা যেমন ডেমো দেবো, আমাদের সঙ্গে করবে, তোমরা বাড়িতে করবে, সেই ইউটিউব ভিডিও দেখে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে সেটা আবার আমরা একবার দেখে নেবো যে কিরকম জিনিসটা হয়েছে, বা কিছু ইয়ে থাকলে আমাদের যে আর্ট অ্যান্ড ক্রাফটের, আমি আর্ট অ্যান্ড ক্রাফট সহেলি বলবো, টিচার বলবো না মানুকে, আমার ওয়াইফ মানু সাহা, তো আমি ওকে সহেলি বলবো, কারণ আমরা সবাই একটা গ্রুপ হিসাবে কাজ করব, এবং শি উইল বি গাইডিং ইউ অল অন দিস ক্রাফট। এবং এই যে ওম্যান গিফটপ্রিনিউয়ারের ব্যাপারটা, আমরা এরপরে ধীরে ধীরে এটাকে বিজনেস পর্যায়ে নিয়ে যাব, যাতে সবাই এখান থেকে তাদের নিজস্ব নিজস্ব ক্রাফট তৈরি করে, বিভিন্ন ধরনের গিফট তৈরি করে, নিজের ক্রিয়েটিভিটি এর মধ্যে মিশিয়ে নতুন ধরনের জিনিস তৈরি করতে পারে, এবং সেটা আমরা মার্কেটে সেল করতে পারি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, আরো যে ধরনের যেমন এটসি আছে, অনেক এরকম প্ল্যাটফর্ম আছে। তো এখন অত নাম আমি করবো না, যেটা যেটা মোটামুটি সবাই জানে। তো এই প্ল্যাটফর্ম গুলোতে আমরা ধীরে ধীরে সবাইকে রেজিস্টার করার জন্য হেল্প করব, তাদের নিজস্ব ছোট ছোট কোম্পানি খোলার জন্য হেল্প করব, জিএসটি রেজিস্ট্রেশন এভরিথিং। আমরা তোমাদের যারা জয়েন করছো বা যারা দেখছো ইউটিউবে, আমরা সবাই চাই ইচ অফ ইউ বিকাম অ্যান ইন্ডিভিজুয়াল এন্টারপ্রিনিউয়ার, এবং আমি এটা আই মিন ইট। তো তোমরা সবাই রাজি আছো তো? তাহলে আমাকে একটা কিছু রিয়াকশন দাও, বা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে লেখো। তোমরা যদি ইউটিউবে দেখো, কমেন্ট বক্সে লেখো ইয়েস আই এম রেডি, আমি তোমাদের কমেন্ট দেখতে চাই। থ্যাংক ইউ। তো এই ছোট ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমি যেটা বলবো, কেন আমরা এটা করছি সেটা সবই বললাম, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এবার আমি মানুর কাছে ট্রান্সফার করে দেবো আমার ইয়েটা, নেক্সট স্টেজ। তো তোমাদের মানু জিনিসটা বাকি যে আজকের যে কি টপিক, এবং সেটা নিয়ে আজকের ওয়ার্কশপের যে মেন কার্যকলাপ সেটাও চালু করবে। ওকে, ওভার টু মানু, আমি মিউট করে দিচ্ছি। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু আওয়ার, মানে এখানে আওয়ারই বলবো, কারণ এটা আমি আমার বা মানে এখানে সকলের কথাই বলতে চাইছি। আমি আমাদের এই গ্রুপকে গ্রুপে সকলকে স্বাগত। তো এর আগে তো তোমাদের দাদা তো বলেই দিয়েছে যে আমরা কেন এটা শুরু করেছি, কেনই বা গিফটের কথা ভেবেছি। আমি দেখেছি যে কিছু ওয়াটার কালার আর্টিস্ট হয়, তারা ওয়াটার কালারের ওপরই কাজ করছে, অ্যাক্রিলিক আর্টিস্ট অ্যাক্রিলিকের ওপরই কাজ করছে। তো আমি সব রকমেরই মিডিয়াম মোটামুটি ট্রাই করেছি, অ্যাক্রিলিক বা ওয়াটার কালার। তো আমি দেখেছি যে আমার মনে হয়েছে যে আমি কোনোদিনই একটা জিনিসে স্টিক থাকতে পারিনি। মানে আমি নিজে ওয়াটার কালার করতেও খুব ভালোবাসি, অ্যাক্রিলিক করতেও ভালোবাসি, পোস্টার করতেও ভালোবাসি, সব রকমই। কিন্তু কোনো একটা জিনিসে নিজেকে, মানে ওয়াটার কালার করছি বলে দীর্ঘদিন ধরে ওয়াটার কালারই চর্চা করে যাচ্ছে, এটা আমি করতে পারিনি। এটা হয়তো আমার স্বভাব। আমি সবসময় নতুন নতুন জিনিসকে ট্রাই করতে খুবই ভালোবাসি, কারণ আমার মধ্যে শেখার ইচ্ছাটা সবসময় থাকে যে এটা কিভাবে করতে হয়, আমি করতে পারবো তো। মানে নিজেকে আমি সবসময় একটা পরীক্ষার মধ্যে ফেলে রাখি যে আমি পাচ্ছি তো করতে। তাই এই করতে করতে আমি নিজেই সেলফ লার্ন করেছি অনেক কিছু। অল টাইম আমি এটা দেখতে থাকি, সারাদিনের বেশিরভাগ সময়টাই আমি মানে বিভিন্ন জিনিস সার্চ করতে থাকি, দেখতে থাকি, দেখে দেখে সেলফ লার্ন করে করে শিখেছি। তো শেখার পর জানতে পারছি যে মানে দেখতে পাচ্ছি যে আমি যদি এই সমস্ত শেখাগুলো তোমাদের সাথে, আমি যেটুকু জানি যতটুকু জানি সেটুকু যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদেরকে দেখাতে পারি এবং তোমাদেরকে শেখাতে পারি, তোমরা যারা আর্ট লাভার, যারা ক্রাফট লাভার, যারা ভালোবাসো, নতুন নতুন ক্রিয়েশন করতে ভালোবাসো, তারা আমার সাথে আমরা একসাথে সেগুলো করতে চাই। কারণ আমি দাদা বললো যে অ্যামাজন প্ল্যাটফর্ম বা কোনো ফ্লিপকার্ট বা আর এনি এফসি বা যা যা প্ল্যাটফর্ম আছে, বা আমাদের নিজেদেরও ভবিষ্যতে কোনো বড় প্ল্যাটফর্ম তৈরি হতে পারে,
সেটা কিভাবে হতে পারে, একসাথে গ্রুপে বা কমিউনিটিতে কাজ করলেই সেটা সম্ভব হয়। তো আমি ভাবলাম যে আমি ধরো কোনো একটা জিনিস তৈরি করছি, এবং সেটা কি করছি, আমি একটা তৈরি করছি বা দুটো, খুব জোর দুটো, তিনটে করতে গিয়ে বোরিং লাগছে, একই কাজটা আমি বারবার করতে পারবো না, ভালো লাগবে না, কারোরই ভালো লাগতে পারে না। তাই আমি ভাবছি আমি যে কাজটা করছি, ছোট জিনিস হোক বা বড় জিনিস হোক, সেই কাজটা করার সময় যদি আমি সেই কাজটা তোমাদের সাথে ভাগ করে নিই একসাথে, সেই যেটুকু টাইম করছি সেটুকু টাইমটা যদি তোমাদের সাথে ভাগ করে নিই, এবং তোমরা যদি আমার থেকে দেখে শেখো বা জানার ইচ্ছা থাকে, তাহলে ওই 10 জন যদি আমরা একটা কাজ করি এট এ টাইম, তাহলে আমার ওই একই মেটেরিয়াল 10খানা তৈরি হয়ে গেল, রাইট? তো আমি তখন ভাবলাম যে একই মেটেরিয়াল যদি 10 জনই করে বা 50 জনই করে, যে 50টা তৈরি হয়ে যায়, তো আমরা নিজেদেরই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, এবং আমাদের প্ল্যাটফর্মে থ্রু সেগুলো সেল করতে পারবো। তোমরা তোমাদের প্রোডাক্ট গুলো নিজেরা সেল করলে নিজেরা তোমরা নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করবে, এমন নয় যে তোমাদের প্রোডাক্ট গুলো আমাদের দিতে হবে আমরা সেল করব, এরকম ব্যাপার না। তোমরা নিজেরা শিখবে কিভাবে নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করতে হয়, কিভাবে সেল করতে হয় বিভিন্ন প্ল্যাটফর্মে। তো সেইগুলো দাদা তোমাদের গাইড করবে। আমার মোটামুটি কাজ হচ্ছে যে আমি এই যে জিনিসগুলো শেখাবো সেটাই তোমরা আমার সাথে ওয়ার্কশপে একসাথে শেখো। তো আমি আজকে প্রথম দিন, আর এটা আমাদের ফার্স্ট ওয়ার্কশপ, এটা একদম প্রথম ওয়ার্কশপ। তো আমি আজকে প্রথম দিন আহ একটা ছোট জিনিস দেখাবো, শেখাবো, এবং কি কি জিনিস লাগবে সেটা আমি বলেছিলাম, যে এই জিনিসগুলো লাগবে, মেল করা হয়েছিল বা গ্রুপে জানানো হয়েছিল। তো সবার আগে বলে রাখি যে আমি জিনিসটা দেখানো শুরু করছি এক্ষুনি, জাস্ট 1 মিনিটের মধ্যে। তো আমি এটা বলে রাখছি যে ওয়ার্কশপে মানে যেটা যেটা দেখাচ্ছি সেগুলো তোমরা আমার সাথে একসাথে যদি করো তাহলে খুব ভালো হয়। তার মানে ওয়ার্কশপ মানেতেই, মানে সেই জন্যই ওয়ার্কশপটা অর্গানাইজ করা। এবার এবার তোমাদের চয়েস, তোমরা যদি দেখে পরে করতে চাও অসুবিধা নেই, ভিডিও আমি ইউটিউবে, এই ভিডিওটাই ইউটিউবে দেওয়া থাকবে, সেখান থেকে দেখেও বাড়িতে করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, চলো তাহলে শুরু করি, লেটস গো। তাহলে আমি ক্যামেরাটা ফিট করে নিচ্ছি, আমি আজকে কি করব সেটা আমি প্রথম দেখিয়ে দেবো। তুমি জাস্ট 1 মিনিট, আমি ক্যামেরাটা ফিট করবো। আমি আজকে যেটা করবো প্রথম, আমি খুব ছোট কাজ দিয়ে আজকে প্রথম দিন শুরু করব, কারণ আমি আজকে করব এই জিনিসটা, ছোট্ট একটা বুকমার্ক। তো এই বুকমার্কটা আমি পেপারের ওপরে এরকম থ্রেড ওয়ার্ক কাজ করে করেছি। এই পেপারটা একটু মোটা, ঠিক আমি বলে দিয়েছিলাম যে 300 GSM এর পেপার নিতে হবে, না হলে কাজটা করতে খুবই অসুবিধা। আশা করি ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু কেউ লাইক ইট দিলে বুঝতে পারি। ওকে, থ্যাংক ইউ সৃজিতা। ওকে, এটা হচ্ছে থ্রেডের কাজ করেছি পুরোটাই, এবং এই যে উপরে একটা হোয়াইট পেপারের উপর করেছি, দেখে আমি একটা রেড ব্যাকগ্রাউন্ড পেপার দিয়েছি, এখানে আইলেটস লাগিয়েছি, তারপরে এরকম রিবন করেছি। তো এরকম আমি অনেকগুলোই থ্রেড ওয়ার্কের কাজ করেছি। আমি তোমাদের সাথে অবশ্যই দেখাবো, নিজে দেখাচ্ছি। দেখো আমি এটা একটা করেছি, এই কাজটাই আমি আজকে শেখাবো। আর তাছাড়া আমি করেছি এইগুলো, দেখতে পারো। এই দেখো, আর একটা কাজ এরকম করেছি, আর এটা একটা করেছি। অনেকগুলোই করেছি, বাড়িতে যেটুকু সময় পেয়েছি করেছি। এবং তোমরাও এক্সট্রা বাড়িতে সমস্ত কাজ সারার পর, যারা হোম মেকার বা বাড়িতেই থাকো, এবং সমস্ত কাজ সেরে ফেলার পর সময় পেলে, যেটুকু সময় পাচ্ছ সেটুকু সময় কাজে লাগিয়ে কোনো ভালো কাজ করলে তো সবসময় ভালো লাগে, তাই না? তো সেই ভালো কাজটাই আমি বলবো, যে ভালো কাজে নিজেদেরকে এনগেজ করতে, এইটুকুই, এটাই আমার মেসেজ। তো যাই হোক, চলো আমি এটা দেখিয়ে দেবো আজকে কিভাবে তৈরি করেছি। তো আমি এখানে একটা পেপারটা নিয়ে নিচ্ছি আমি। আমি 6 সেন্টিমিটারের এই
ভার্টিক্যাল মাপটা হচ্ছে এটাই। চলো এটা হচ্ছে এটা এদিকটা 6 আছে, আর এদিকটা দেখে নিচ্ছি কতটা আছে, আমার মনে নেই। স্কেলে 6 আছে 15। ওকে, আমি তাহলে আমার কাছে এক্সট্রা পেপারটা আছে, আমি এটাকে 6-15 মাপে কেটে নিচ্ছি। আমার কাছে একটা পেপার কাটিং একটা টুল আছে, তো আমি এটা দিয়ে কাটতে ব্যবহার করি। তো এটা কাটলে পরে খুব ইজি, খুব সহজে কাটা হয়ে যায়। পেন্সিল স্কেল কিছু ইউজ করতে হচ্ছে না, ইরেজার ইউজ করতে হচ্ছে না। টুল তো আমাদের সবসময় অনেক অ্যাডভান্স করে, এবং টুলের সাহায্যে আমি একটা ছোট টুল পারচেস করে নিয়েছি অ্যামাজন থেকে। এটা দিয়ে আমি এই যেখানে 6 মেজারমেন্ট করে সোজা টেনে দেবো। খুব ইজি কাটা হয়ে যাবে, খুব স্ট্রেট স্মুথ কাটা হবে। আর এদিকে আমি এটাকে 15 রেখেছি, তো 6 হলো। দেখতে অসুবিধা হচ্ছে স্ক্রিনের উপরে? ঠিক আছে, এটা আছে 15 নিয়ে নিল। ঠিক চেষ্টা দাও তো 15 সেন্টিমিটার, সরি 10 সেন্টিমিটারের দাগ করবো। তাই 15 সেন্টিমিটারের দাগ করে নিই, পেপারটাকে স্ট্রেট এটা দিয়ে কেটে নিলাম। এই যে, সরি বোধহয় ক্যামেরাটা ঠিক মতো হয়নি। এই যে 6 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার, এদিকটা 6, এদিকটা 15। আশা করি পরিষ্কার দেখা যাচ্ছে, বুঝতে পারছি না আমার ভলিউম কি ঠিকঠাক শোনা যাচ্ছে? সিজিতা, হ্যাঁ শোনা যাচ্ছে, লাইক ইট দিয়েছে। আমার ভলিউম ঠিকঠাক শোনা যাচ্ছে না? এদিকটা 6, এদিকে 15। আমি এবার এই একটা হার্ট, এই একটা ডায়াগ্রামটা এঁকে নেবো, হার্ট সাইন। তো তার জন্য আমি একটা এমনি রাফ পেপার ইউজ করছি, কারণ রাফ পেপারকে এরকম একটা রাফ পেপার ইউজ করেছি আমি। রাফ পেপারকে মধ্যিখানে ফোল্ড করে, কারণ তাহলে হার্টটা সমান হয়, সুন্দর হয়। রাফটাকে মধ্যিখানে রেখে আমি মোটামুটি এই মাপে কেটে নেবো, একটা হার্ট এঁকে নেবো। হার্ট এঁকে নিচ্ছি আগে, আশা করি দেখা যাচ্ছে। জানি না বড় হয়ে গেছে কিনা, কেটে নিয়ে স্পেসটা বুঝতে পারবো। এবার এটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই যে আমি কেটে নিলাম, দেখি ওপেন করে ঠিকঠাক করতে পেরেছি কিনা। এবং সাইজটা বড় হয়েছে যথারীতি, আমি এটাই ভাবছিলাম যে বড় হবে। আমি একটু এটাকে এঁকে নিয়ে ছোট করে নিচ্ছি। এটাকে একটু কেটে ছোট করে নিলাম। এবার দেখছি ঠিক আছে কিনা। হ্যাঁ, একটু একটু স্লাইড ছোট হলে ভালো হয়, নাহলে পরে পরে অসুবিধা হবে।
কারণ এটার মধ্যে তো শেড ওয়ার্ক হবে, আর যদি বেশি বেরিয়ে যায় তাহলে পরে ফুটো হয়ে কেটে যেতে পারে কাগজটা। হুম, এবার হয়ে গেছে, রাইট, একদম হয়ে গেছে। এটা আমি এইভাবে করলাম কারণ এর উপর আমি ডিজাইন ছাপ নিয়ে নেবো, এটাকে মধ্যিখানে নিয়ে নিচ্ছি। ইন্টারনেটে কোনো প্রবলেম হলে এরকম ক্যামেরাটা চলে যায়, সরি। আমি এই যে একটা হার্ট তৈরি করে নিলাম, কাগজ কেটে আগে করলাম যাতে ইকুয়াল হয়। আমি একটু নিজের মতো করে শেপ দিয়ে নিচ্ছি, একটু এই জায়গাটা একটু একটু বেঁকিয়ে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে দেখতে হার্টটা সুন্দর হবে। এই হলো আমার ফার্স্ট স্টেপটা তৈরি হয়ে গেল। এবার এবার এই এই হার্টের এই কর্নার বরাবর আমি এখানে আমি একটা গোল্ডেন পেপারকে, যেটা তোমার ফোম পেপার বলে, গ্লিটার ফোম পেপার, সেটাকে কেটে আমি লাগিয়েছি। অ্যাকচুয়ালি গ্লিটার ফোম পেপারের তলায় একটা ছোট ফুটো আছে, তাহলে সেই ফুটোটা কোথায় করব যাতে করে সুবিধা হয়, এইখানটা করে করব। ঠিক এর, যদি আমি এটাকে একটা ইমাজিনারি লাইন ধরি, তাহলে এইভাবে এঁকে নিলে ঠিক এই জায়গাটা ফুটো করব, এই জায়গাটা ফুটোটা করব। আমি জাস্ট লাইনটা এমনি ড্র করেছিলাম, এই জায়গাটা ফুটো করে বাকি পুরোটাই কাজটা করবো। তো যদি এরকম আমার কাছে একটা, আমি এটাও লিঙ্ক দিয়েছিলাম, এটার কথা বলেছিলাম, পাঞ্চ হোল টুল থাকে তো ভালো, না হলে কিছু দিয়ে কাঁচি দিয়ে বা কিছু দিয়ে এই জায়গাটা ফুটো করে নিতে হবে। দেখছি এটা দিয়ে হয় কিনা। হ্যাঁ, হয়ে যাবে, পৌঁছে যাবে। এটা দিয়ে করলে অনেকটা সামনে হয়ে যাবে, এটা দিয়ে আমি করবো না, আমিও এটা ইউজ করবো না। তো আমি এখানে কাঁচি দিয়ে একটা ফুটো করে নিচ্ছি সিজারটাকে ইউজ করে। যদি হচ্ছে না, পেপারটা এত হার্ড। সুচটাকে ব্যবহার করে আগে ফুটোটা করে নি, নাহলে ফুটোটা করা যাচ্ছে না। এই যে ফুটো করতে পেরেছি আলটিমেটলি। তো ফুটোটা করার পর একটা ব্রাশ আর এই তুলি নিয়ে আমি ফুটোটাকে একটু বড় করে দিচ্ছি, ফুটোটা বড়ই হবে। মোটা তুলি দিয়ে আমি এখানটা ফুটো করে নিলাম, এই যে ফুটো করে নিয়েছি, বেশ বড় করে ফুটোটা করেছি। এখান থেকে একটু কেটে দিচ্ছি, কারণ
পেপারটা একটু মোটা হয়েছে, অসুবিধা নেই, এটা পেছনে থাকবে, আর সুতোর কাজ হবে যখন টানে টানে মুড়ে যাবে পুরো। যাই হোক, সেকেন্ড হয়ে গেল। তো ফার্স্ট হচ্ছে ড্রয়িং করলাম এইটার উপরে, তারপরে তার উপরে এখানে একটা ফুটো করে নিলাম। এবার হচ্ছে থার্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে এটাকে এবার থ্রেড ওয়ার্ক করা। তো থ্রেড ওয়ার্কের জন্য আমি বলেছিলাম ছুঁচ লাগবে। তো ছুঁচ দিয়ে আমার কাজ হচ্ছে এই লাইন বরাবর কিছু ফুটো করে নেওয়া। কিন্তু আমি যেটা ওয়ার্নিং দেবো সেটা হচ্ছে যে আমি বলবো যে এই পরপর এই লাইন দিয়ে পরপর আগেই সব পুরো ফুটোটা না করে নিতে, কারণ পুরো ফুটোটা যদি আমি পরপর করে নিই তাহলে লাস্টে এসে সুতো ঠিক মতো করা যাবে না এবং খারাপ হয়ে যাবে, জিনিসটা পুরোটাই ওয়েস্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে ওয়ার্নিং। আমি প্রথমে 2-4টে ফুটো করে নেবো এবং ধীরে ধীরে ফুটো করতে করতে এগোবো, একসাথে সব ফুটো করে নিয়ে এগোবো না। মোটা ছুঁচ ছিল, তো মোটা ছুঁচ দিয়ে আমি এখানে ফুটো করছি পরপর। আর ফুটোগুলো না একদম গায়ে গায়ে হবে না কিন্তু, ফুটোগুলো কিরকম হবে একটু দূরে দূরে। আশা করি দেখতে পাচ্ছ সবাই, কারণ ফুটোর গ্যাপটাও কিন্তু, এই যে হোলগুলো করছি এর গ্যাপটাও মেনটেন করাটা দরকার আছে। গ্যাপটাও কিন্তু খুব ইকুয়াল, কোনোটা ছোট গ্যাপ কোনোটা বড় গ্যাপ হবে না, তাহলে ঠিক এই মোটিভটা আসবে না। প্রত্যেকটা গ্যাপের মধ্যে ডিস্টেন্সটা ম্যাটার করে। এ দেখো, এই কয়েকটা আমি ফুটো করলাম, সবগুলো ফুটো করলাম না। এবার আমি বলেছিলাম যে এইরকম লোকাল দোকানে এরকম সুচ পাই, এরকম থ্রেড পাওয়া যায়, এই যে এই থ্রেডটা আমরা ইউজ করব। চলো এই থ্রেডটা নিয়ে নিই। আমার কাছে এখন খোলা আছে। এই থ্রেডটার মধ্যে না, এটা পুরো কটনের থ্রেড হয়, খুবই ভালো এই থ্রেড গুলো। এই থ্রেডটার মধ্যে 6টা আরো সরু থ্রেড থাকে, একটু বেশি করেই নেবো, একটানেই করার চেষ্টা করব, যদিও না হলে পরে অ্যাড করে নেবো। এই থ্রেডটার মধ্যে 6টা সরু সরু থ্রেড হয়, দেখো 6খানা হয়। তো আমি 3টে নিয়ে কাজ করব। এখানে বোধহয় আমি 3টে নিয়েই করেছিলাম, হ্যাঁ রাইট, 3টে নিয়েই কাজ করব। 3টে এরকম 3টে করে, তিনটে তিনটে 3টে ভাগ করে নিলাম, দুবার কাজ করতে পারবো। তো এরকম ভাবে 3টেকে খুলে নেবো এর থেকে। এ দেখো খুলে যাবে, একটু টানলেই খুলে যাবে সুতোটা। এবারে 3টে সুতোকে আমি সূচের মধ্যে পরিয়ে নেবো। পরিয়ে নিয়ে কাজটা শুরু করবো। স্প্লিট হয়ে যাচ্ছে, ঢোকানো যাচ্ছে না। চলো হয়ে যাবে, এবার জলে একটু ভিজিয়ে নিলে হয়ে যায়। চলো এবার শুরু করবো। এই যেখান দিয়ে ধরলাম আমি এই ফুটো দিয়ে গলালাম। ঠিক আছে, আবার নেক্সট এই সুতোটা এই ফুটো দিয়ে গলালাম।
দেখো পরপর এখানে এই বড় হোলটার মধ্যে ইন করে এদিকে যে ছোট হোলগুলো তৈরি করে রেখেছি এই ছোট হোলগুলোতে আবার ইন করবো, এরকম নিচে থেকে এই ছোট হোলটা ইন করব। এরকম করে করে পরপর করবো। হোল যেহেতু আর করা নেই, আমি এখানে আমি বলেছিলাম একসাথে হোল না করতে, একসাথে হোল করলে হলে ডিস্টেন্সটা বেড়ে যাবে, কখনো কখনো ছোট ডিস্টেন্সের দরকার, কখনো বড় ডিস্টেন্সের দরকার। সরি, এই যে এইভাবেই পরপর এগোতে থাকবো। আমি এই বারে বারেই এই ছুঁচটা দিয়ে দিয়ে মাপে মাপে ফুটো করে নিচ্ছি, কারণ এখানে আমি এই জায়গাটা একটু ডিস্টেন্স বেশি হয়েছিল, খুব বেশি দেখতে ভালো লাগছে না বেশি ডিস্টেন্স হওয়ার জন্য। এই জন্যই আমি প্রথমে বলছিলাম যে আমরা ফুটোটা করে নেব না, তবু আমি করেছিলাম দু চারটে, এটা ভুল হলো। ফুটোটা বুঝে যাচ্ছি অনুমান করে, যে কারণ সুতোর থিকনেসটা বোঝা যায় না, যে সুতোটা যদি আমি 6টা নিয়ে করি তাহলে কিন্তু এটা কভার হয়ে যেত, যেহেতু ছোট সুতোটা এরকম 3টে নিয়ে করেছি সরু বলেই আমার মনে হয়েছিল যে এখানে মানে একটু চওড়া হয়ে যাবে তো ভরে যাবে, কিন্তু ভরেনি, এই জায়গাটা চওড়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে গ্যাপটা বেশি বলে অতটা ভালো লাগছে না। তাই জন্য আমি বারে বারেই বলছি যে ফুটোগুলো আগে করব না, ফুটোগুলো কিন্তু যেমন এগোবো তার সাথে সাথে করতে করতে যাব, তার সাথে সাথেই করতে করতে যাব। একটু সুতোটাকে এখানে জড়ো করে দিচ্ছি, দেখো তার সাথে সাথে করতে করতে যাচ্ছি। এইভাবে দুটো করে নিলাম, আমি মোটামুটি দুটো সেম ইকুয়াল ডিস্টেন্সে দুটো ফুটো করলাম। যেকোনো জিনিসকেই সুন্দর করে করতে গেলে একটু টাইম লাগে, ভালো করে করতে গেলে, নিপুণ ভাবে করতে গেলে, আর সেটার প্রতি যদি ভালোবাসা থাকে তো সবাই এমনিতেই টাইম দিতে পারবে। এখন আমি 3টে করে নিলাম। পেঁচিয়ে গেছে, সুতোটা এখানে পেঁচিয়ে গেছে। আমি এটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে এটা টান দেবো, সুতোটা পেঁচিয়ে গেছে, সরি।
তোর কাজ হয়ে যাবে, খেয়াল করিনি। একদমই জড়িয়ে গেছে। যদি একান্ত জড়িয়ে যায় তাহলে কেটে আমাকে পেছনে গিট দিতে হবে। ওকে, আমি এটাকে কেটে দিচ্ছি, কারণ এটা সলভ করতে গেলে বেশি টাইম লেগে যাবে। নো প্রবলেম। তাহলে আমি এটাকে পেছনে গিট দিয়ে নেবো। থেকে একটু গিট নিয়ে নিচ্ছি এখানে পেছনেই সুতোটার মধ্যে, এই সুতোগুলোর ভেতর ঢুকিয়ে এইভাবেই আমি গিট দিয়ে নিলাম। এইভাবে গিট দিয়ে নিলাম। এটা থাক, কারণ পেছনে তো আমি বোর্ড লাগাবো যখন, এটা আবার ওখানে আঠার সাথে আটকে যাবে, কিছু অসুবিধা হবে না। পেছনে তার একটা কাগজ লাগানো হবে রেড কালারের। চলো, কোনো একটা ভাবে ওটা জড়িয়ে গেছে, এটা হতেই পারে। তোর ছোটবেলায় মায়েদের দেখেছি, জেঠিমাদের দেখেছি কাপড়ের ওপরে সেলাই করতে, কিন্তু এখন যেটা করছি সেটা হচ্ছে কাগজের উপরে সেলাই। একটা সেলাই বলা যায়, কিন্তু এটাকে অন্যভাবে রূপ দেওয়ার চেষ্টা করছি। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট বুকমার্ক বিভিন্ন রকমের, আমি দেখাবো কি কত রকমের, মোটামুটি কত রকমের হয় সব তো দেখাতে পারবো না, আর বিভিন্ন রকমের বুকমার্ক আছে। ট্রাই করব আমরা, আমি করেওছি ট্রাই। একটা কোনো জিনিস করতে পারলে আলাদা অ্যাচিভমেন্ট লাগে। চলো নেক্সট একই একই প্রসেসে এগোতে থাকবে পর পর পর। একটা করতে পারি, ঠিক আছে। আমি কাজ করতে গিয়ে ভিডিওটা দেখছি না যে ঠিক মতো আমার কাজটা দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছি না, তবে এখন দেখছি যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, কারণ আমি তো দুটো দিকে কনসেন্ট্রেট করতে পারবো না। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাবো যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমার হাতের পজিশন ঠিক আছে কিনা দেখছি। তাই এখন ঠিক আছে মনে হচ্ছে। চলো, যখন কোনো আমি সবসময় কোনো কিছু আর্ট ওয়ার্ক করি যখন, কখনোই ফুল ভিডিও করতে পারি না। আমি দেখি অনেকেই ফুল ভিডিও করে, পুরো প্রসেস দেখায়, বাট আমার তখন মনে হয় তুই ফুল ফোকাস আমি নিজের কাজের ওপর করি, কিন্তু তবুও তোমাদের দেখানোর জন্য আমি এটা করছি।
ছোট্ট করে রিল করেই আমি ছাড়ি, কখনোই ফুল ভিডিও করতে পারি না। এত মানে ভিডিও করতে গিয়ে কাজের ফোকাস কমে যায়, আমার মনে হয় সেটা। এটা পেয়ে এগোচ্ছে কি সুন্দর, দারুণ কিন্তু জিনিসটা হবে। আবার এই ছুঁচটা দিয়ে রিল ফুটোটা করে নিচ্ছি এরকম পরপর। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমার সুতোটা শেষ হয়ে এসেছে, আমি তাই পেছনেটাকে আবার গিট দিয়ে নেবো। এখানে পেছনের দুটো যে কোনো সুতোকে নিয়ে এই যে কিভাবে গিটটা দিতে হবে সেটাও দেখিয়ে দিই। এইভাবে করে এই যে ফাঁসটা হলো, এইটার মধ্যে আবার সুতোটাকে দিয়ে এইভাবে টান দিলে এটা গিটটা হয়ে যাবে। আরেকটা দিয়ে নেবো, যদি কোনোভাবে খুলে যায় তবু তবু খোলার চান্স কম, কারণ পেছনে আবার একটা পেপার দেওয়ার আছে। এটাকে একটু কেটে নিচ্ছি, রেডি হয়ে গেছে। এটাকে একটু কেটে নিই। চলো আর একটু, আরো তিনটে সুতোর যেটা ছিল সেটাকে এবার ইউজ করবো। আবার এখান থেকে শুরু করব। এবার দেখবে যত নিচের দিকে যাবো এই দিকটা, তত দেখবে কম, মানে খুব তাড়াতাড়ি কভার হয়ে যাচ্ছে, কারণ তখন বেশি লাগবে না। ওই জন্য এই জায়গাটা বেশি তাড়াতাড়ি আমি ফুটো করে নেব না, কারণ সরু হয়ে যাচ্ছে, জায়গাটা ন্যারো হয়ে যাচ্ছে। এরকম দেখবে অল্পতেই কভার হয়ে যাচ্ছে জায়গাটা। আর সবসময় একটা সেটটার মধ্যে কিন্তু হালকা টান থাকবে, কোনো লুজ করব না, লুজ করলে কিন্তু এই জিনিসগুলো নড়বে আর দেখতে ভালো লাগবে না। এই দেখো এবার কভার হচ্ছে কত তাড়াতাড়ি। আমি এখানে ছুঁচটাকে না পেছনের সুতো থেকে একটু গলিয়ে নিয়ে সামনে চলে আসছি, দেখো তাহলে আমি বুঝতে পারবো। এই যে সামনে দিয়ে এবার গলাবো, এই দেখো এখান থেকে কিরকম তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো বুঝতে পারছি। এবার পরপর যাই, এবার সুতোটাকে নিয়ে মাঝে মাঝে মেজার করে দেখে নিতে হবে যে কোন জায়গাটায় ফুটোটা করতে হবে। আমি এই জায়গাটা ফুটো করলেও হয়ে যাবে, মানে আমি একটু দূরে ফুটো করলেও এখানটা হয়ে যাবে। এই জায়গাটা ফুটো করি একটু দূরে, দেখো এই দেখো এবার কিন্তু ফুটোর ডিস্টেন্সটা বাড়ছে, এই যে হোলগুলো করছি, হোলের ডিস্টেন্সটা বাড়ছে। হোলের ডিস্টেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। হুম, জি বলছি মামা কল করেছিল, একটু পরে করে না। আচ্ছা আবার একটু ডিস্টেন্সটা একটু বাড়িয়ে করে নিচ্ছি এখানটা। এই দেখো ডিস্টেন্স কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ
এখানে আমি আর সুতোটাকে আর এদিকে নিয়ে যাচ্ছি না, এদিকে ডাইরেক্ট ঢুকিয়ে দিচ্ছি, দেখি কি হয়। এই যে এই, তাও আরে দেখো আরো ডিস্টেন্সে যদি করতাম ভালো হতো। ঠিক আছে চলো, ডিস্টেন্সটা বোঝার জন্য আমি মাঝে মাঝে এবার কি করব না, একটা জিনিস বলে দিচ্ছি যে ডিস্টেন্সটা বুঝবো কি করে। ভুল তো আমারও হয়, যেমন এক্ষুনি আমার ভুলটা হলো যে আমি বুঝতে পারলাম না যে এইটা কতটা কাছে হয়ে গেল, তাতে কোনো অসুবিধা নেই। তবু আমি যদি এটাকে আরেকটু দূরে করতাম তাহলে সেটা বুঝবো কি করে, সেটা বোঝার জন্য আমি এই ওপর দিয়ে সুতোটাকে নেবো, তাহলে মাঝে মাঝে সুবিধা হবে। কি করব, পেছনে ফাঁসিয়ে দিয়ে ওপরে নিলাম, এখানে গিয়ে একটু দেখে নিতে পারবো। এই যে আমার ডাইরেক্ট কিন্তু একদম এই সেন্টারে করলেও মনে হচ্ছে হয়ে যাবে, দেখি এই দেখো একদম ডাইরেক্ট সেন্টারে করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। এই যে ডাইরেক্ট সেন্টারে করে দিচ্ছি, এই যে দেখো ডাইরেক্ট সেন্টারে করে দিলাম, হয়ে গেল কভার, হয়ে গেল। এবার আস্তে আস্তে আবার এদিকটা যাচ্ছি। এখানটা ফুটো করে আমি এদিকটা উঠে গেলাম। আবার এখানে পেছনের সুতোটাকে কোথাও একটা এরকম ভাবে ফাঁসিয়ে দিয়ে আমি সামনে চলে যাব, না হলে বুঝতে খুব অসুবিধা হচ্ছে যে কোন জায়গা ফুটোটা করবো। এই যে এখানে হোলটা করছি, একটা স্মুথ ভাবে কাজটা হবে। এখানে হয়ে এসেছে পুরো কাজটা, খুব এই সাইডটা করলেই কমপ্লিট হয়ে যাবে। এইভাবে মোটামুটি এই জায়গাটা করলেই হবে। প্রত্যেকবার আমি চেক করে নিচ্ছি যে কোন জায়গায় করলে এই সুতোটা গায়ে গায়ে হবে না, একদম কাছাকাছি হয়ে যাবে না, একটু দূরে দূরে থাকলে ভালো লাগবে। এটা দিয়ে এরকম সুতোটাকে চেক করে নিচ্ছি, এই যে এই চেক করে নিলাম। মোটামুটি এই জায়গাটা করলে হয়ে যাবে, তার মানে একই ডিস্টেন্সেই চলবে। এখন তোমাদের বোঝানোর জন্যই আমি খুব ডিটেলসে আস্তে আস্তে বোঝাচ্ছি। এই যে এইভাবে দেখে নিচ্ছি, মানে এই এতটা করলে ফাঁক হয়ে যাবে, এতটা গেলে আবার যদি খুব মানে এই হোলটা যদি আমি একদম সামনে করে দিই তাহলে আবার সুতোটা একদম কাছে চলে আসবে, তাহলে আমার এই রকম ডিস্টেন্সে করতে হবে। একটা একটা আইডিয়া তৈরি হবে যে কোন জায়গায় আমায় এই হোলটা করতে হবে, ঠিক এইরকম জায়গা করতে হবে। আবার সামনে থেকে সেম আমি একই ভাবে এরকম ভাবে দেখে নেবো যে কোন জায়গায় হোলটা করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো হবে। ঠিক এইরকম জায়গা করেই হোলটা করবো। এই জায়গা করে আবার দেখে নিলাম একই প্রসেসে। দেখো আবার এখান দিয়ে নিয়ে আবার পেছনে সেম প্রসেস এগোচ্ছে বলে আমি আর কিছু বলছি না, যে কোনো অসুবিধা আশা করছি হবে না, কারণ আমি প্রসেসটা প্রথম থেকে দেখিয়ে দিয়েছি আর একই প্রসেসে বারে বারে যাচ্ছে। এবার সুতোটা আমার ছোট হয়ে গেছে, তা আমি কিভাবে গিট মারতে হয় আমি সেটা দেখিয়েছিলাম। এই সামনের সুতোটা বাদ দিয়ে আমি পরের একটা কি দুটো সুতো বাদ দিয়ে আমি এইখানে একটা সুতোকে নিয়ে এইভাবে ঢুকিয়ে এই যে সুতোটা আছে এটার ভেতরে ফাঁসিয়ে দিচ্ছি। আরেকবার করে নেবো এই একই প্রসেস, আরেকবার করে নেবো। এই যে এটা হয়ে গেছে, আরো একবার সুতো নিতে হবে।
সুন্দর লাগছে, দারুণ। আমি আবারও বলছি, যারা যারা জিনিসগুলো পারচেস করেছো তারা বাড়িতে মানে একসাথে আমার সাথে করো, তাহলে ভালো হয়। আর যদি একান্তই সেটা পারচেস না করে থেকে থাকো, তাহলে আমি এর পরেও যখন আবার ওয়ার্কশপ করব তখনও এরকম ভাবে আগে আমি জানিয়ে দেবো যে কি কি জিনিস পারচেস করতে হবে। আর যদি নাও করে থাকো তাহলে ইউটিউব দেখে, আমি এই ভিডিও ইউটিউবে আপলোড করব, সেখান থেকে দেখে সেটা করো। আর যারা করবে তাদের জিনিসগুলো আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করো, তবে আমি বুঝতে পারবো যে জিনিসগুলো তৈরি হচ্ছে বা করা হচ্ছে। আমি আবারও বলছি, এটা আমি শেখাচ্ছি বলে নয়, এটা আমাদের প্রত্যেকের একসাথে করার জন্য এটা উদ্যোগটা। আমাদের এটা নিজেদের গ্রুপ। কখনো হয়তো তোমাদের কাছ থেকে আমি শিখে নেবো নতুন কিছু জিনিস। কারণ প্রত্যেকের মধ্যেই সৃষ্টি করার শক্তি রয়েছে। আমরা একটা গ্রুপ, কমিউনিটি গ্রুপ তৈরি করতে চাই। হলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে, এখন সুতোটা এই যে, আমি সামনে দিয়েই বারবার সুতোটা করার চেষ্টা করব, তাই জন্য আমি কি করব, আগের একটা সুতোকে এখানে এখানে ফাঁসিয়ে দিয়ে এখানে এখানে ঢুকিয়ে দিলাম, এর মধ্যে আটকে গেল। তাহলে আমি কি হবে, এবার আমি ব্যাক আবার সামনে দিয়ে কাজটা করতে পারবো। এই যে, সামনে দিয়ে করলে এরকম ভাবে মেজার করে করে দেখে দেখে করতে পারবো। তো সামনে দিয়েই করবো। আমি কিন্তু প্রত্যেকবারই দেখে নিচ্ছি যে কোন জায়গায় ফুটোটা করলে ভালো হবে। আর একবার হবে, আমারও সুতো আবার ছোট ছোট হয়ে এসেছে। হুম, আমি এটাকে আবার ফাঁসিয়ে দিই কেন, আর একবার নিলে আশা করি হয়ে যাবে। আরেকবার নিয়ে নিচ্ছি আমি বড় সুতো।
এই সেম জিনিসকে, এই হার্ট শেপটাকে আমি অন্য একটা রূপ দিয়েছি, সেটা তোমাদের আমি এইটা পুরো ফিনিশ হওয়ার পরই দেখাবো। সেটা ওয়েট করো, তোমাদের দেখাবো আমি। এই হার্ট শেপটাকে বড় ভাবে অন্য রূপ দিয়ে করেছি, সেটা তোমাদের দেখাবো, কাজের শেষে দেখাবো। তার জন্য ওয়েট করতে হবে, কাজের শেষে সেটা আমি দেখাবো কেমন হয়েছে, তার জন্য একটু ওয়েট করো এবং এটা শেখো। এটা খুব ছোট কিন্তু খুব সুন্দর, খুবই কিউট এবং স্পেশাল। এই দেখো, সামনে নিয়ে এলাম কারণ নাহলে আমি বুঝতে পারছি না যে ঠিকঠাক ভাবে থ্রেড গুলো যাচ্ছে কিনা। কারণ এবার দেখো ডিস্টেন্সটা কিরকম হয়ে গেছে, এই শেপটাকে আনতে হবে, কিন্তু কি করে আনবো দেখি কি হয়। আমি এই সুতোটাই দিয়ে দিয়ে দেখবো, হ্যাঁ, প্রতিবার সুতোটা দিয়ে দিয়ে দেখবো। এই সুতোটা দিলাম এখানে, এইভাবে দিয়ে প্রতিবার ওই সুতোটা দিয়ে দিয়ে দেখবো যে শেপটা আসছে কিনা। এই শেপটাকে কিন্তু আনতে হবে। আবার তুললাম, এই এই এসে যাবে দেখো। এবার দেখো আর কিন্তু এতটা আর কভার করতে হবে না, যে বারবার ফুটো করে করে কভার করতে হবে এমন নয়। দেখো আর একবারে হয়ে যাবে, লাস্ট লাস্ট এটাতে ফিনিশ হয়ে যাবে, জিনিসটা পুরো টোটাল ডান। ব্যাস, এই করে নিলাম। দেখিয়ে নি কিন্তু, দেখে দেখে নেবো। এই ঠিক এই পজিশন দেখি, আরেকবার দেখি ভালো করে। হ্যাঁ, এই পজিশন করে করলেই আমার এটা হয়ে যাবে। চলো দেখি কিরম দাঁড়াচ্ছে। দেখো, এসে গেছে না? ফুল ওয়ার্ক কমপ্লিট। আমি এটাকে আবার এটাকে একটা নট দিয়ে ফাঁসিয়ে দিই, কারণ নাহলে সুতো খুলে যাবে। একটা নট দিয়ে নিচ্ছি, কেন আরেকটা নিয়ে দিয়ে নিই। এই যে হয়ে গেছে কমপ্লিট। জানি না হাতটা সরে গেছিল কিনা, ভিডিও ঠিকঠাক দেখা গেছে কিনা, কারণ কাজটা করতে করতে এরকম হতেই পারে, সরে গেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে বা বুঝতে না পেরে থাকো, তো চ্যাট বক্সে প্লিজ জানাবে। ইউটিউবেও যারা দেখছো তারা আমাকে কমেন্ট বক্সে শেয়ার করো যে কোনো অসুবিধা হয়েছে কিনা, বুঝতে আমি ক্লিয়ারলি আমি বোঝাতে পেরেছি না কিনা তোমাদেরকে, সেটাও আমাকে শেয়ার করো। কমেন্ট করলে ভালো লাগে। আর কোনো জায়গায় ভুল থাকলে বা কোনো জায়গায় আমার কোনো কাজ ঠিক না হয়ে থাকলে সেটাও জানাও, যাতে আমি নিজেকে কারেক্ট করে নিতে পারি। তো এবার এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপে আমি এই যে ড্র করেছিলাম পেন্সিল দিয়ে, আমি এই পেন্সিল দিয়ে এর গোড়াগুলো এরকম ভাবে মুছে ক্লিন করে নেবো, নাহলে পেন্সিলের দাগগুলো দেখা যাচ্ছে, যেটা ভালো লাগছে না দেখতে। এই সুতোর এরকম ভাবে আমার কাছে একটু এই যে ইরেজার দিয়ে মুছে মুছে এখানটা একটু ক্লিন করে নিচ্ছি আমি। পরের স্টেপ এটাই।
এটা একটা, যারা বুক লাভার, যারা বই পড়তে ভালোবাসে তাদের কাছে নিশ্চয়ই একটা সুন্দর উপহার হবে, এটা সুন্দর গিফট হবে। তো যেটা বলছিলাম যে এই একটাই, ধরো এই একটাই বুকমার্ক যদি আমরা সাপোজ ভাবো, আমরা যদি তোমাদের থেকে বা আমরা নিজেদের ভাবে কোনো কমিউনিটি বিল্ড করতে পারি, তাহলে এই একটাই গিফট ডিফারেন্ট ডিফারেন্ট কালারে, এই একটাই বুকমার্ক ডিফারেন্ট ডিফারেন্ট কালারে যদি আমরা 50টা বানিয়ে নিতে পারি সবাই মিলে, আমাদের কমিউনিটির মেম্বাররা, তাহলে কিরকম হবে ব্যাপারটা ভাবো। আমি এটাকে ক্লিন করে নিলাম, পেন্সিলটাকে, পেন্সিলের ড্র করেছিলাম যেটাকে, ঠিক আছে। নেক্সট আমি এটাকে একটা, এই যে পেছনে রেড কালারের পেপার আছে, এটা কোন পেপার ইউজ করেছি সেটা আমি আগে জানিয়েছিলাম, বাট ভিডিওতে আমি এখানে জানিয়ে দিতে চাই। আর এটাও আমি হোয়াইট কালারের পেপারটাও কি ইউজ করেছি সেটাও আমি জানিয়ে দিচ্ছি। এটা একটা ওয়াটার কালার পেপার, কিন্তু সেটা কোনো ম্যাটার করে না। বাট ওয়াটার কালার পেপার কেন নিয়েছি সেটা আমি বলি। এটা একটা টেক্সচার আছে, জানি না আমি ভিডিওতে কতটা বোঝানো যাচ্ছে। দেখো একটা রাফ ব্যাপার আছে, একটা ক্রেপ ক্রেপ ব্যাপার আছে। তো এটা 300 জিএসএম এর ওয়াটার কালার পেপার। আর এর পেছনে যেটা লাগাচ্ছি রেড কালারের পেপার, সেটা হচ্ছে ব্লু স্টোর 220 জিএসএম এর টেক্সচার পেপার, কালার পেপার। এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে, এটাও একটা টেক্সচার আছে, খুব সুন্দর একটা দারুণ হালকা টেক্সচার আছে। সামনে থেকে দেখলে বোঝা যাবে, ভিডিওতে বোঝা যাবে না। এটা 220 জিএসএম এর ব্লু স্টোর কোম্পানি। এটাও অ্যামাজন থেকেই আমি পারচেজ করেছি। হয়তো কোনো আর্টের দোকানে গেলে সেটা পাওয়া যাবে। এই যে ব্লু স্টোর একটা কালার পেপার, এটা আর্টের দোকানে গেলেই পাওয়া যাবে, বাট কমন কোনো দোকানে গেলে, লোকাল কোনো দোকানে গেলে হয়তো নাও অ্যাভেলেবেল হতে পারে, চেষ্টা করে দেখতে পারো। আর না পেলে অবশ্যই অনলাইনে পেয়ে যাবে অ্যামাজনে। তো 220 জিএসএম নিয়েছি, মানে এটা বেশ হার্ড, এটা ভালোই হার্ড। চলো এবার তাহলে এই রেড পেপারটাকে আমি দেখি, আমার কাছে কাট পিস আছে, হ্যাঁ এই যে কাট পিস আছে। চলো কাট পিসটাই কাটি, কারণ আমি আগে কাজ করেছি বলে আমার আছে। কোথায় রাখলাম আমার যেটা তৈরি করলাম, এই তো। এটার সাইজ অনুযায়ী আমি এটাকে কেটে নেবো, দেখি এইভাবে হয় কিনা। ঠিক আছে, এভাবে যখন হচ্ছে না, এইভাবে তো হবেই। ঠিক আছে, তাহলে এইভাবে নেবো আমি, এর মেজারমেন্ট করে নেবো আমি। আমি আমি এটাতে কি করেছি, ওয়ান সাইড এরকম রেডটা রেখেছি, বাকি সাইড গুলো রাখিনি। কিন্তু আমি আরো যে বুকমার্ক গুলো করেছি তাতে আমি এই 4টে সাইডেই রেখেছি, এবং সেটা দেখতে আরো সুন্দর লাগছে। তো আমি এবারের ক্ষেত্রে সেটা করব না, এবারে আমি 4 দিক দিয়ে এরকম সরু একটা রেড বর্ডার রাখবো। তার জন্য আমি এটা মোটামুটি এতটা গ্যাপে কেটে নেবো। চলো এই পেপার কাটিং টুলটা দিয়ে এদিকে এই দিকটা একটু কেটে নিলাম। তো আমার কাট হয়ে গেছে, মোটামুটি এই সাইজটা হয়েছে। জাস্ট মিনিট একটু চেক করে নিলাম, হ্যাঁ এই যে এই রকম সাইজ হয়েছে। আমার কাছে একটা রাউন্ড পেপারকে রাউন্ড করে কাটার কর্নার কাটার টুল আছে। তা আমি এটা দিয়ে একটু রাউন্ড করে কেটে নেবো। তারপরে এটাকে আমি আমার মনে হচ্ছে যে একটুখানি আরো সরু করে আমার এটা কেটে নেওয়া দরকার, বেশি চওড়া দেখতে লাগলে ভালো লাগবে না, একটু সরু করে কেটে নেবো। আর একটু সরু করে এটাকে কেটে নিচ্ছি। এই একটা সরু কেটে নিলাম, এই যে একটা সরু কাটিং বেরিয়েছে, এদিকটাও একটু সরু করে কেটে নিচ্ছি, প্রায় 0.21 এরকম।
দাঁড়িয়ে কাটি, কাটিংটা আচ্ছা ঠিক আছে, একটু সরু করে কেটে নিয়েছি, ইকুয়াল হয়েছে। বেশি চওড়া রাখলে তো ভালো লাগবে না। ঠিক আছে, এখানে এই দেখো আমার কাছে একটা পাঁচ রাউন্ড রাউন্ড করে কর্নার কাটিং একটা টুল আছে, এটা দিয়ে আমি এই সেম রাউন্ড 7 mm যেটা আছে এটা দিয়ে কেটে নেবো আস্তে করে, এটাকে রাউন্ড শেপ দেবো একটা কর্নারটাকে। এই দেখো এটা রাউন্ড শেপ দিয়েছি। নেক্সট ক্যামেরাটা একটুখানি এদিকেও রাউন্ড শেপ দেবো একটা, এই যে রাউন্ড শেপ দিলাম। খুব স্লোলি এটার উপর প্রেস করতে হয়, তাহলে হয়, নাহলে মাঝে মাঝে ডিস্টার্ব করে। এই জন্য রাউন্ড শেপ দিলাম, এদিকেও রাউন্ড করে আমি কেটে নিচ্ছি কর্নার গুলো। সুন্দর হলো, এটাকেও করে নেবো সেম। এই হয়ে আছে। এবার চলো এটাকে আমি এটার মধ্যে ইকুয়াল চারপাশে রেখে বেশ সুন্দর করে এটাকে পেস্ট করে দেবো। আমি এর জন্য ফেভিকল গাম ইউজ করেছি। কর্নার গুলো অবশ্যই গামটাকে ভালো করে আটকাবো, কারণ কর্নারটা দিয়ে ভালো করে আটকে যাবে জিনিসটা। বাকিটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই টেক্সচার দিকটা, যে দিকটা টেক্সচার আছে রেড পেপারটা সেই দিকটা দেবো, আর এই দিকটা স্মুথ, এইটা স্মুথ, এই দিকটা টেক্সচার, এই টেক্সচারের দিকটা। ইকুয়াল লাগিয়ে নিলাম। চলো আমি প্রথমে আমি এটাকে একটা কোনো প্রেসার দিয়ে, আমার কাছে বই আছে সামনে, বই দিয়ে এটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে প্রেসার দিলাম, এক্ষুনি হয়ে যাবে। প্রেসার দিয়ে আর এরপর মধ্যিখানে আমি যতক্ষণে এটা একটু প্রেসার নিচ্ছে তার মধ্যিখানে আমি তোমাদেরকে দেখাই যে আমি আরো এক দু রকমের বুকমার্ক দেখাচ্ছি। একরকম এই দেখো, এটা একটু প্রেসারে থাক ততক্ষণ দেখাই। এই দেখো আমি এই যে তোমার কি বলে এই যে জেমস ক্লিপ গুলোকে ব্যবহার করে বুকমার্ক তৈরি করেছি। দেখতে পাচ্ছ আশা করি, নাকি বোর্ডের উপর দেখাই? বোর্ডের উপর দেখাচ্ছি। জেমস ক্লিপ এই দেখো ব্যবহার করে করেছি, এটাকে করেছি। তোমাদের সাথে শেয়ার করে বেশ ভালো লাগছে। এরকম একটা হার্ট শেপ করেছি, একটা বার্ড করেছি। তো এটাও এখানে একটা টেডির মতো করে, এইটা হচ্ছে র্যাবিটের কান আছে বড় বড়, তো সেরকম একটা করেছি। তো আমি এগুলোও তোমাদেরকে দেখাবো যে এগুলো কি কি মেটেরিয়াল ইউজ করেছি এগুলো তৈরি করার জন্য। এগুলো নন টিয়ারেবল, দেখো তো যত খুশি করি এগুলো কোনোভাবেই এটা ছিঁড়ে যাবে না। এটা হচ্ছে বুক, একদম বুকের একদম যে পেজটা রিড করা হলো, ঠিক ধরো এতটা পড়া হয়েছে, তো এতটা পড়া হলে এই জায়গাটা আমরা আটকে দেবো এরকম ভাবে।
কি কিউট, সুন্দর না? কেমন লাগছে একটু জানিও কমেন্ট বক্সে। তো এগুলো এইভাবে জেমস ক্লিপ গুলো ব্যবহার করে করেছি। তো ডিফারেন্ট এরকম অনেক কিছু আইডিয়া আছে করা। তো চলো, আশা করি এটা প্রেশার এটা সেট হয়ে গেছে। এবার আমার কাছে এটার উপরে যে ফোম পেপার দিয়ে এটা একটা আমার কাছে কাট পিস পিকচার পেপার লাগবে। এইগুলো এটা খুবই কমন, বিভিন্ন ক্রাফটের কাজে লেগে থাকে। আমার কাছে কাট পিস আছে, আমি এটা ব্যবহার করছি। আমি এটা পেছন দিকে এরকম একটা হার্ট ড্র করে নেবো, ছোট্ট করে হার্ট ড্র করে নেবো। দেখো, এটা ড্র করে নিয়েছি। এটাকে আমি এবার ছুরি দিয়ে কাট করে নেবো, কারণ এই হোলটাতে লাগাতে হবে। চলো কাট করি। এটা একটু খুবই ছোট কাজ, কিন্তু একটু যত্ন নিয়ে করলে কাটিংটা করানো যায়। কাটিং করার সময় এই যেটাকে কাটছি সেই মেটেরিয়ালটাকে মুভ করব। দেখো, সুন্দর কাটিং হয়ে গেছে। এটাকে আমি এখানে পেস্ট করে দেবো ফেভিকল। হ্যাঁ, ফেভিকল দিয়ে সুন্দর করে, সরিয়েতে হয়নি, আর একটু আঠা দিয়ে দিলাম। পেস্ট করে দিলাম। পেস্ট করা হয়ে গেল। আর এরপরে যেটা থাকে, আমি এখানে আমারটাতে যেটা আমি বাড়িতে আরেকটা তৈরি করেছিলাম, এটাতে একটা মেসেজ লিখেছিলাম, ইউ আর ইন মাই হার্ট। আমি এই জায়গাটা লিখেছিলাম। তোমরা তোমরা নিজেদের মতো মেসেজ লেখো। মেসেজটা রেড জেল পেন ইউজ করেছি লেখার জন্য, বা গ্লিটার জেল পেন ইউজ করতে পারো। গ্লিটার জেল পেন দিয়ে করতে পারো, এটা দেখতে আরো ভালো লাগবে। গ্লিটার জেল পেন দিয়ে ইউজ করতে পারো, ওগুলো সব গ্লিটার পেন দিয়ে করতে পারো। আর না হলে রেড জেল পেন দিয়ে লিখতে পারো। হয়ে গেছে। আর এখানে আমি পাঞ্চ করে দেবো, পাঞ্চের এই টুলটা দিয়ে ঠিক মিডিল করে একটা পাঞ্চ করে দিচ্ছি। এটা কিন্তু মিডিল করে ঠিক পাঞ্চটা করতে হবে, ঠিক হার্টের মিডিলে। পাঞ্চ হয়ে গেল। এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা লেস ব্যবহার করেছি, এখানে টাসেল দিয়েছি। এবার টাসেলটা রেডিমেড দোকানে কিনতে পাওয়া যায়, আমি দোকান থেকে রেডিমেড কিনেছি। আর এছাড়া তোমরা নিজেরাও হাতে করে তৈরি করতে পারো। সেটা হচ্ছে স্যাটিনের সুতো লাগে, স্যাটিনের বা এই সুতো দিয়েও হবে, এই ডিএমসি সুতো দিয়েও হবে। স্যাটিনের সুতোটাকে পেঁচিয়ে টাসেলটা তৈরি করতে হয়। আমি রেডিমেড কিনে নিয়েছি, দোকানে রেডিমেড এগুলো অ্যাভেলেবেল হয়, তো রেডিমেড অ্যাভেলেবেল আছে, সেগুলো কিনে নিতে পারো। তো এই ট্যাসেলটাকে আমি সুতো দিয়ে, আমার কাছে এক্সট্রা ট্যাসেল আছে, আমি ট্যাসেলটাকে সুতো দিয়ে বেঁধে জাস্ট তোমাদের দেখিয়ে দেবো। চলো,
পেন্সিলটা পড়ানোর সময় আমি এরকমই একটা একদম এই সুতোটারই একদম 6টা যেটা রয়েছে, 6টা সরু সরু থ্রেড আছে, সেটা 6টা একসাথে নিয়ে নেবো। 6টা একসাথে নিয়ে সেটার মধ্যে ঢুকিয়ে নেবো। এই যে ঢুকিয়ে নিলাম। এবার দিয়ে এই ঠিক এর মিডিল দিয়ে, একদম এর মিডিলটা দিয়ে আচ্ছা ঠিক আছে, আমি এটা এখান দিয়ে বাঁধে দেখাই। আমি এটাকে একটু বাইন্ড করে নিচ্ছি, যদি কোনোভাবে খুলে যায় তাই ভয় পাচ্ছি দেখে এটাকে আমি একটু বেঁধে নিচ্ছি। এটাকে একটু বেঁধে নিলাম, কারণ এটা টাসেল দোকান থেকে কেনা, কিভাবে বাইন্ড করেছে বুঝতে পারছি না, যদি খুলে যায় তাহলে আমি এটা বাইন্ড করে নিলাম। এই এক্সট্রা একটা গিট দিয়ে বেঁধে নিলাম, আর এক্সট্রা সুতোটাকে কেটে দিয়ে আমি কি করছি, এটারই একদম মিডিল দিয়ে ঢুকিয়ে দিচ্ছি এটাকে। এই এখান দিয়ে দিলে হবে না। তো দিয়ে দেওয়ার পরে আমি এখান দিয়ে মিডিল দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এই যে ঢুকিয়ে দিলাম। এবারে এই রিংটা ওরা দেয় দোকানে, আমি এটা খুলে দিয়েছি। এবার আমার কাছে বিডস আছে, বিডস লাগবে, দুটো তিনটে যা পারো। আমি এখানে দুটো বিডস নিয়ে নিচ্ছি। এখানে ঢুকিয়ে এটাকে এই এক্সট্রা থ্রেডটাকে ছুঁচটাখানে ফেলে দিয়ে এই এক্সট্রা থ্রেডটার মুখে একটা গিট দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এটাকে টেনে দিলাম, এরকম একটা তৈরি হলো। এরপরে আমি এখানে বিডসটাকে পরাবো, নাহলে ফিনিশিংটা ভালো হবে না। এই বিডসটাকে এর মধ্যে ঢোকাবো। এই যে বিডস এর মধ্যে ঢুকে গেল, আরেকটা বিডস দিয়ে দিচ্ছি। না, একটাই থাক, নাহলে এটা গলানো যাবে না, একটাই দিলাম। এই যে এবার এই হোলটা বানিয়েছিলাম বুকমার্কের মধ্যে, এটাকে দিয়ে এটাকে যে ফাঁক করবো, 6টা সুতো ছিল, এই ফাঁক করে এটাকে গলিয়ে দেবো। এটাকে এর মধ্যে গলিয়ে দিলাম। দেখো কত সুন্দর ফাঁক হয়ে গেল, এটা ঝুলে গেল। তাহলে এই হলো আমার বুকমার্ক রেডি। এটা দেখতে একটু অন্যরকম, কারণ এর চারপাশ দিয়ে রেড বর্ডার হয়েছে, এটার এক পাশে করেছিলাম আমি নিজের ইচ্ছা। তো এই হচ্ছে বুকমার্ক রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আমি ক্যামেরাটা এখন নিজের দিকে শিফট করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। হ্যালো। হ্যাঁ, তো আমার আজকের মতো ওয়ার্কশপে যেটা দেখানো ছিল সেটা করলাম। হ্যাঁ, ক্যামেরাটা দেখিয়ে দে, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমি বলেছিলাম যে এই ছোট বুকমার্কটাকে আমি কিভাবে বড় করে একটা, এটা তো যারা
বই ভালোবাসে বা এমনিও নিজেদের ইউজের জন্য বা অন্য কাউকে দেওয়ার জন্য ব্যবহার দিতেই পারো। এটা একটা ছোট গিফট। যখন তুমি ভাবো যে এই ধরনের একটা বুকমার্ক, এরকম একটা বুকমার্ক তোমরা 5খানা বানিয়েছো ডিফারেন্ট কালারের, অথবা আমি তো এর আগে থ্রেড ওয়ার্কের উপরে আরো অনেকগুলো বুকমার্ক দেখালাম, তো সেই বুকমার্ক গুলো যখন 5টার বাঞ্চ একসাথে তৈরি করবে, বাবা একসাথে তৈরি করছো এই বাঞ্চটা পুরোটা, তো 5টার বাঞ্চ একসাথে তৈরি করছো যখন, তখন তার গেটআপটা কি হবে? আমার বুকমার্ক গুলো আমি কোথায় রেখেছি না, এখানে যেমন ধরো আমি এখানে এতগুলো করেছি, দেখতে পাচ্ছ পুরোটাই সবকটাই থ্রেড ওয়ার্ক। একটা একটা এরকম সিট করেছি, একটা ফেদার করেছি, এখানে একটা পান্ডা হাতে নিয়ে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা করেছি। তো এরকম যদি একসাথে কাউকে গিফট করা হয় বা অনলাইনে যখন সেল করা হয়, আমি আমি তোমরা এটসিতে গিয়ে দেখতে পারো এরকম ধরনের বুকমার্ক, সেটার কি প্রাইস, তাহলে বুঝতে পারবে যে কোথায় তোমার তোমার দক্ষতাটা কোথায়। তুমি যখন এই দক্ষতাটা শিখে যাবে বা যারা জানো তারাও যখন এইভাবে করার কথা ভাববে, যে এটাকে একটা বুকমার্ক, অনলি বুকমার্ক, ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ বুকমার্ক যখন মার্কেটে আনবে, অনলি বুকমার্ক, তখন সেটা কিভাবে বিজনেসটা হবে। আর এটা আর লাস্ট আমি একটাই কথা বলি যে এটাকে আমি বড় ভাবে কিভাবে গিফটের মতো করেছি দেখো, এটা হচ্ছে আমি এটা বড় রূপ দিয়েছি এটাকে। দেখ আমি একটা কোটস লিখেছি খুব সুন্দর, উই নিড মোর হার্ট ড্রিভেন পিপল ইন দিস হেড ড্রিভেন ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এরকম একটা একটা মোটিভেশনাল একটা ভালো মেসেজ দিয়ে তলায় লিখেছি, উই নিড মোর হার্ট ড্রিভেন পিপল ইন দিস হেড ড্রিভেন ওয়ার্ল্ড। আর একটা কথা, এটা যখন পড়েছি, পড়ার সময় এই যে সাইড গুলো ডট দেখছো, এটা কিন্তু এগুলো কিন্তু বিটস দেওয়া আছে। এটা আবার একটু অন্যরকম কায়দায় করা আছে, কারণ এটা অনেক সুতো লাগে, যাতে সুতোটা একটু কম খরচা করা যায়, তার জন্য পেছনে তৈরি করার সময় একটা অন্যরকম প্রসেস ইউজ করা হয়েছে। তো আমি এটাকে একটা বড় গিফটে রাখাচ্ছি, কেমন লাগছে বললো? তো এরকম থ্রেড ওয়ার্কের ওপরে, উডের ওপরে থ্রেড ওয়ার্ক বিভিন্ন রকমের আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ওয়ার্কশপে দেখাবো। তো যাদের আমার ওয়ার্কশপ ভালো লেগেছে, আমাদের ওয়ার্কশপ ভালো লেগেছে, তারা আমাকে জানিও, অবশ্যই জানাবে, এটা জানাতে ভুলবে না, কমেন্ট বক্সে জানাবে। আর আমি নেক্সট আবার ওয়ার্কশপ অর্গানাইজ করব, তো সেটাও তোমাদেরকে জানাবো, এবং তোমরা গ্রুপে থাকো, সঙ্গে থাকো। আর তোমরা নিজেরা তৈরি করো নিজেদের, অবশ্যই আমি চাইবো তোমরা নিজেরা তৈরি করে সেগুলো গ্রুপে, ফেসবুক গ্রুপে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা শেয়ার করো সেই গ্রুপটাকে আমরা আরো অ্যাক্টিভ করতে চাই, ফেসবুক গ্রুপটা অ্যাক্টিভ করতে চাই। তো তোমরা এই বুকমার্কটা প্লিজ তৈরি করো, বাড়িতে তৈরি করে গ্রুপে শেয়ার করো। চলো, ভালো থেকো। নেক্সট ওয়ার্কশপ কবে হবে, কি হবে, সেটা আবার আপডেট জানিয়ে দেবে। চলো, দাদার কাছে পাস করলাম, ওভার টু দাদা। ওকে, দারুণ একটা বুকমার্ক আমরা তৈরি করা শিখলাম। এই বুকমার্ক আমাকে মানু অলরেডি গিফট করেছে এর আগে, আমি আমার ফেসবুক পোস্টে ছেড়েছিলাম, তোমরা যারা আমার ফেসবুক ফ্রেন্ডস আছো তারা সবাই দেখে থাকবে। তো খুবই সুন্দর গিফট, যারা বুক লাভার তাদের জন্য খুবই মানে পছন্দের জিনিস। তো আমরা এরকম এই ফার্স্ট জার্নি শুরু হলো, এবং ধন্যবাদ যে যারা আমাদের আজকের ওয়ার্কশপ লাইভ অ্যাটেন্ড করলে, এবং তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এই ওয়ার্কশপটা অনলাইনে দেখছো। এবং আমরা এটাকে আমরা এই লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ইউটিউব যে ভিডিও লিংক নিচে তোমরা পাবে যারা ইউটিউবে দেখছো, সেখানে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করতে পারো, সো দ্যাট আপকামিং যে ক্লাসের যে ডিটেলস গুলো, নোটিফিকেশন গুলো তোমরা ওখানে ডাইরেক্ট পেয়ে যাবে। এবং এসো আমরা সবাই মিলে, আমি এই আহ্বান জানাচ্ছি সবাইকে, সকল যারা ওমেন, মহিলারা, বাঙালিরা, বিশেষ করে আমরা এখন বাঙালিদের নিয়ে এই ক্লাসটা করছি, সম্পূর্ণ বাংলায় ক্লাস করছি। তো বাঙালিরা, বাঙালি মহিলারা, সে স্টুডেন্ট হোক বা হাউস মেকার হোক বা এনি জব যদি করো, যেটা মনে হচ্ছে যেন জব করে আমি ফুলফিল্ড নই, ঠিক আছে, অনেকেই অনেক প্রেসারে জব করে, কারণ আমিও জব করতাম। আমি মানে অনেকে হয়তো জানো যারা আমার সঙ্গে পার্সোনালি পরিচিত আছো, যে আমি আমার জব ছেড়ে দিয়েছি, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে অন্য কোনো বিজনেস করছি। তো সেখান থেকেই
আমি সেই সাহসটা পেয়েছি যে হ্যাঁ বিজনেস করা যায় চাকরি। তো যারা চাকরি করেও এরকম মানে জীবন ব্যতিব্যস্ত হয়ে গেছে, যে ভাবছো যে কি করব কোনো পথ খুঁজে পাচ্ছ না, তো আমি তাদেরকে আরো বেশি করে আহ্বান জানাবো যে তোমরা জয়েন করো, তোমরা নতুন স্কিল শেখো। মানে শেখার মাধ্যমেই আমাদের ভেতরকার যে সাহস আমরা আবার ফিরে পাই, সেই বলটা ফিরে পাই, এবং তার দ্বারা আমরা তোমাদেরকে ধীরে ধীরে গাইড করব যে কিভাবে সেটাকে তোমার স্কিলটাকে আস্তে আস্তে বিল্ড আপ করা যায়, যেটা তোমাদের ক্রাফট সহেলি, যাকে আমি নাম দিয়েছি। তো ক্রাফট সহেলি মানুষ সেটা তোমাদেরকে শেখাবে যে কিভাবে তোমাদের স্কিল বিল্ড আপ করা যায়, এবং যারা স্কিল আছে তাদেরকে কিভাবে ধীরে ধীরে সেটাকে বিজনেসে রূপান্তরিত করা যায়, সেটা আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো। এটাই আমাদের এখনকার ফোকাস মেনলি। তো আমি যেটাই বলবো যে এই জার্নিটা খুব একটা সোজাও হবে না। যারা সিরিয়াস তোমরা, তারা গ্রুপে জয়েন করো। লেট আস বিল্ড আওয়ার কমিউনিটি, অনেক বড় করি আমরা কমিউনিটিকে, এবং আমরা ওভারঅল নিজেদেরকে এম্পাওয়ার করি এবং সকলকে এম্পাওয়ার করি আমাদের সোসাইটিতে। আমাদের এই এম্পাওয়ারমেন্ট ছড়িয়ে দিই, কারণ সোসাইটিতে হেল্প করার লোক অনেক দরকার আজকে ডেটে বলে আমি মনে করি। তো ওয়ান্স এগেন থ্যাংক ইউ ফর জয়নিং দিস ওয়ার্কশপ। আর যারা ভিডিওতে দেখছো তাদেরকে সবাইকে আজকের জন্য নমস্কার জানাই। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, শুভরাত্রি।